আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের বিমা খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। আপনাকেও ধন্যবাদ, ২১শেও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আজিম ভাই, প্রথমে আপনার কাছে আমি জানতে চাই, ভারতের সাথে যদি আমি কম্পেয়ার করি, ভারতে 10 থেকে 11টি বিমা কোম্পানি রয়েছে, যা 130 কোটিরও বেশি জনসংখ্যার একটি দেশকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ভারতের তুলনায় অতি বৃহৎ একটি দেশ, সেক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত 58টি রয়েছে, আর তালিকাভুক্তির বাহিরে 12টি, 70টি ধরা হলে এই 70টি বিমা কোম্পানি মিলেও মানুষের আস্থা কেন অর্জন করতে পারছে না? আস্থা অর্জন না করার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিমা দাবি পরিশোধ না করা। বিমা দাবির ভিতরে আপনি দুটো দাবি তুলতে পারেন। একটা হলো যে ধরনের ঝুঁকি আমরা বহন করি, যেমন কমন আমি যদি জীবন বিমার কথা বলি, তাহলে কেউ মারা গেলে আমরা টাকা দিব। আপনার দুর্ঘটনা ঝুঁকি কাভার করি, কেউ অ্যাক্সিডেন্ট করলে তাকে বেনিফিট দিতে হবে। স্বাস্থ্য বিমা কাভার করি, কেউ হসপিটালে ট্রিটমেন্ট করলে টাকা দিব। আর নন লাইফে যেটা সাধারণ বিমা কোম্পানি বলতে বোঝায়, এখানে ফায়ার, মেরিন, কারো ফ্যাক্টরি পুড়ে গেলে, তারপরে এলসি করার ক্ষেত্রে, মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে ইত্যাদি। তো সার্বিকভাবে আমরা দাবি পূরণ করি না একদম। আমি যদি বিমা সেক্টরে একজন হয়েও বলতে চাচ্ছি যে আপনি বিমা সেক্টর হয়ে বলছেন যে দাবি পূরণ করি না। তার একটা স্ট্যাটিস্টিক শুধু আমি যদি লাইফের একটা কথা বলি, কয়েকদিন আগে পত্রিকায় আসছে যে ৫,৪৪৮ কোটি টাকা বিমা দাবি অলরেডি গ্রাহক পাবেন। ৫,৪৪৮ কোটি টাকা একটা জুলাই অগাস্টে একটা স্ট্যাটিস্টিক্স তারা দিয়েছে পত্রিকাটায়। সেখানে মাত্র ২,০৫৮ কোটি টাকার বিমা দাবি পরিশোধ হয়েছে, অর্থাৎ 40%ও পরিশোধ হয় নাই। ৩,০০০ কোটি টাকাই। তাহলে এই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ইমেজটা ভালো করবেন? আচ্ছা, কেন পরিশোধ করতে চায় না? পরিশোধ করতে চায় না কথাটা ঠিক না। কিছু কোম্পানি আছে যারা তাদের পরিশোধ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আচ্ছা, অর্থাৎ তারা গ্রাহকের কাছ থেকে প্রিমিয়াম নিয়েছে, অত্যন্ত হাই প্রকিউরমেন্ট কস্টে প্রিমিয়ামগুলো তারা সংগ্রহ করেছে। তারপরে হয়েছে কি, আপনার এই প্রপার ইন্স্যুরেন্স তারা করতে পারে নাই। এটা নন লাইফে বেশি হয়, ইন্স্যুরেন্স ঠিক মতো করতে পারে নাই। নন লাইফে যেটা হয়, তখন একটা ক্লেম হলে দেখা যায় যে তার ক্যাপাসিটিতে সে আর ক্লেমটা পূরণ করতে পারে না, যেহেতু ইন্স্যুরেন্স করতে পারেনি হাই প্রকিউরমেন্ট কস্টের কারণে। আর লাইফের ক্ষেত্রে যেটা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে প্রকিউরমেন্ট কস্ট হাই তো একটা ব্যাপার আছে, এর পাশাপাশি অনেক কোম্পানিগুলোতে লুটপাট হয়েছে। জি, কোনো কোনো কোম্পানিতে মালিক পক্ষ লুটপাট করেছে। তারা আসছিল ওই ধরনের অবজেক্টিভ নিয়ে যে আমরা একটা কোম্পানি নিচ্ছি, একটা লাইসেন্স নিচ্ছি, আমরা কয়েক বছর, যেহেতু জীবন বীমা কোম্পানি বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, প্রথম 8 থেকে 10 বছর টাকা আসতে থাকে, মারা যায় 1 থেকে 2%-এর মতো, তেমন কোনো ব্যাপার না। এটা দেওয়া শুরু হয় টাকা 10-12 বছর পরের থেকে। তো তারা জানে যে টাকা দেওয়া শুরু হবে তো পরে, তা আমরা এই ইন দ্য মিন টাইম যে টাকাগুলো আসবে তারা লুটপাট করে ফেলেছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে গত 16 বছরে যে অর্থ পাচার হয়েছে বিদেশে, বিশেষ করে কয়েকটা গ্রুপ রয়েছে, বড় বড় গ্রুপ রয়েছে, ওই গ্রুপেরও কিছু বিমা কোম্পানি রয়েছে, তারাও তাহলে এর মাধ্যমে অর্থ লুটপাট করে পাচার করেছে? এটা বের করলে তাই দেখা যাবে আর কি, যে এই টাকাগুলো আপনার কোথায় গিয়েছে এটা হয়তো তদন্ত সাপেক্ষে বিষয়। বাট লুটপাট, কিন্তু আমরা যেটা দেখেছি যে এই সমস্ত কোম্পানিগুলো থেকে টাকা বিভিন্নভাবে সরে গেছে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি যে আপনি 5 কোটি টাকার দামে জমি কিনছেন 50 কোটি টাকা, তার মানে এখানে 45 কোটি টাকা চলে গেছে। তো এইভাবে লুটপাট করার ফলে এখন এই কোম্পানিগুলোতে কোনো টাকা নেই। আজিম ভাই, আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি যেটা বলছেন যে হাই কস্ট প্রকিউরমেন্ট কস্ট হাই, আর একটি বিষয় হচ্ছে রি-ইন্স্যুরেন্স নন লাইফের ক্ষেত্রে আপনি বলেছেন। এই দুইটি বিষয় প্রতিনিয়ত দেখার দায়িত্ব হচ্ছে বিমা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কর্তৃপক্ষ, ইডরা। তাহলে তাদের কি সেই সক্ষমতা নাই যে এগুলো দেখার জন্য? এই দুইটি বিষয় কিন্তু হাইলি সেন্সিটিভ বিষয় এবং হাজার হাজার, আপনি যেটা বললেন 3,000 কোটি টাকার বিষয়, তাহলে তারা কেন দেখছে না? প্রথম কথা হচ্ছে এটা দেখার দায়িত্ব তাদের, কারণ সরকার থেকে এই অথরিটি তৈরি করে দেওয়া হয়েছে গ্রাহকের স্বার্থ সংরক্ষণ করার জন্য বা স্বার্থ দেখার জন্য, কিন্তু তারা সেই ধরনের রোল প্লে করতে পারেনি। বিভিন্ন ধরনের কারণ রয়েছে। তার মধ্যে প্রথম আপনি যেটা বলেন সক্ষমতা, অবশ্যই সক্ষমতার একটা অভাব আছে। সেটা হচ্ছে যে আমাদের প্রায় 82টা কোম্পানি লাইফ নন লাইফ মিলে
আচ্ছা, কিন্তু ইডজার যে জনবল সরকারের তরফ থেকে বরাদ্দ করা আছে, অন্তত একজন এক্সিকিউটিভ বা একজন অফিসার একটা কোম্পানিতে করবে এই সংখ্যাটাও কিন্তু তাদের নেই। আচ্ছা, যার ফলে তাদের প্রচন্ড লোকবলের অভাব রয়েছে আচ্ছা, এই কোম্পানিগুলো মনিটর করার জন্য। আচ্ছা, আচ্ছা, এছাড়াও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যখন স্পেসিফিক কমপ্লেন হয়েছে সেখানেও তাদের পক্ষ থেকে ফাইনালি একটা ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। তো এখানে এটা কিভাবে বলবো এটা আপনাকে বুঝে নিতে হবে। না, আপনি জি জি কি কারণে হয়েছে এটা, জি কি কারণে হয়েছে, হ্যাঁ, অর্থাৎ সামহাও যিনি এটা ইনভেস্টিগেট করেছেন তারা ইনফ্লুয়েন্সড হয়েছে কোনো না কোনো ভাবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিতে বলতে কোম্পানির নাম বলবো না, জি, এই কোম্পানি সম্পর্কে যখন পত্রপত্রিকায় লেখালেখি হলো, সবচেয়ে বড় কোম্পানি লোকাল কোম্পানিগুলো, এটি লাইফ না নন লাইফ, এটা লাইফ, তখন ইজ্জাত থেকে একটা কমিটি করা হয়েছিল, কিন্তু ইজ্জাত থেকে তাদেরকে একটা ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে যেন এটা ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে সেই বোর্ডকে ডিসলভ করা হয়। জি, এখন দেখা গেছে যে বাংলাদেশের এই যে আমি বললাম এত টাকা যাবে, ওই কোম্পানি অ্যারাউন্ড 40% রিপ্রেজেন্ট করতেছে যারা মার্কেট শেয়ারে যারা দাবি পূরণ করতে পারতেছে না। তার মানে তো হচ্ছে প্রায় 2000 কোটি টাকা। তো সেই জায়গাটায় দেখেন সেখানে একটা ফ্যাক্টর আছে। জি, আর আরেকটা হলো যে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা হয়তো এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু বাংলাদেশের আইনের ফাঁক ফোকর দিয়ে, যেমন সেখানে হয়তো ওনারা একটা বোর্ড ডিজলভ করে দিচ্ছেন বা কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেটর দিচ্ছেন, কিন্তু সেই কোম্পানি কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে আসছে। জি, তো এই একটা কারণ না, অনেকগুলো কারণের ফলেই কিন্তু বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরটা। আচ্ছা, এখন আপনি যেটা প্রথমে বলছিলেন যে আসলে বীমা দাবি আর এটি যেটা বলা হয় মেয়াদ পূর্তির দাবি, জি, এই বীমা দাবি এবং মেয়াদ পূর্তির দাবি কিভাবে জনগণ ফেরত পেতে পারে, এই জন্য ইডরার কি করণীয় এখন থেকে? আমি মনে করি আমি স্পেসিফিক কয়েকটা জিনিস কিছুদিন আগে একটা ওয়ার্কশপের মতো হয়েছে, ইন্স্যুরেন্স রিপোর্টার ফোরাম, হ্যাঁ, ইন্স্যুরেন্স রিপোর্টার ফোরামের উদ্যোগে ইডরা সহ, সেখানে আমি স্পেসিফিক্যালি বলেছিলাম যে আমাদের জীবন বীমার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমেজকে নষ্ট করছে, সেটা হলো বীমা দাবি পরিশোধ করা। দাবিটা দুই ধরনেরই আছে, একটা হলো ঝুঁকি বহনের দাবি আর একটা হলো মেয়াদ পূর্তির দাবি। জি, তো কোম্পানিগুলোকে মেয়াদ পূর্তির দাবি পরিশোধ করতে হবে, তার জন্য নজরদারি থাকতে হবে ইডরার। আচ্ছা, স্টাফ তো নাই, আপনি বললেন যে লোকবলের সংকট আছে, সেটা সরকারের উচিত মন্ত্রণালয় থেকে ইডরাকে তার প্রয়োজনীয় লোকবলগুলো দিতে হবে। জি, আর কি করতে হবে? দেওয়ার পরে তাদেরকে কনস্ট্যান্ট মনিটরিং এ থাকতে হবে যে দাবি তারা দিচ্ছে কিনা। জি, 3 নম্বর হচ্ছে যারা বীমা দাবি পরিশোধ করছে না, ওই সব কোম্পানির যদি অ্যাসেট থাকে, আমরা জানি অনেক কোম্পানি তাদের বিল্ডিং আছে, জমি আছে, এগুলাকে ফোর্স করে বিক্রি করে গ্রাহকের দাবি পরিশোধ করতে হবে। কিন্তু ভাই আমরা দেখেছি কয়েকদিন আগে কোন একটি প্রতিষ্ঠান, যেমন আপনার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তাদের বীমা দাবি পরিশোধের জন্য প্রায় একটি জমি বিক্রি করা হচ্ছে 3 কোটি টাকার মতো। এই ক্ষেত্রে তাদের বীমা দাবি অপরিশোধিত পরিমাণটা আমি নাই বললাম, সেটা দিয়ে কখনো ওই দাবির 10 ভাগও পরিশোধ করা হবে না। আমি আসছি, জি, সেই ক্ষেত্রে আমাদের রেগুলেটরি বোর্ডের হাতে ওই ধরনের কংক্রিট ক্ষমতা নাই। তবে ওনারা যেটা করতে পারেন, ওই সমস্ত কোম্পানির স্পন্সরদেরকে বিরুদ্ধে তারা মামলা করতে পারেন ব্যক্তিগতভাবে, এবং তারা যেহেতু ব্যবসা করতে নামছিলেন, তো ব্যবসা করলে লাভের অংশ যদি আপনি নেন, ক্ষতি হলে তো নিতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে যদি ইডরা বা সরকারের তরফ থেকে তাদেরকে বাধ্য করা হয়, তাদের অন্য অ্যাসেট বিক্রি করে দেওয়া হলো গ্রাহকের বীমা দাবি। আচ্ছা, এর কোনো আইনি বাধ্যবাধকতা আছে কিনা বর্তমানে? এটা মামলা করার মাধ্যমে করতে হবে, এটা ইডরাকে একক ক্ষমতা সেইভাবে দেওয়া নেই। কিন্তু ইডরা মামলা করতে পারে, সরকার যদি একটা পদক্ষেপ নেয় তাহলে এই কঠিন পদক্ষেপে যেতে পারে। আর ইমিডিয়েট যে কাজটা করার কথা, যেটা ইডরা করছে না, আমি প্রস্তাব দিয়েছিলাম যে সমস্ত কোম্পানি 80%-এর নিচে বীমা দাবি পরিশোধ করছে বর্তমানে, তাদেরকে নতুন পলিসি করা বন্ধ করে দিতে হবে, কারণ তার তো অলরেডি লায়াবিলিটি ক্রিয়েট হয়ে আছে। জি, আমি আবার কেন তাকে নতুন পলিসি তৈরি করার জন্য? এটাতে ইডরার সমস্যা কি? মানে ইডরা কেন এই বিষয়টা নিয়ে আগ্রহী না? আমি বলতে পারবো না এটা, বাট এটা ইমিডিয়েট করা উচিত, না হলে ভবিষ্যতে বীমা খাতের সংকট আরো বেড়ে যাবে। আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে কমপ্লেন করা যায়, এই কমপ্লেন আদৌ দেখা হয় কিনা। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে দেশের বীমা খাত নিয়ে কথা বলছিলাম।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিমের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। আজিম ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে ইডরার সক্ষমতা নেই, লোকবলের অভাব, তাহলে বর্তমান যে হাজার হাজার অভিযোগ পড়ে আছে ইডরার মধ্যে, এই অভিযোগগুলো নিষ্পত্তির জন্য কোনো তাগিদ রয়েছে কি, অথবা আদৌ নিষ্পত্তি হবে কি? না, ইডরার একটা অভিযোগ এই দেখাশোনার একটা সেল আছে। যে কোনো গ্রাহক বা যে কেউ যখন কোনো অভিযোগ করে সংশ্লিষ্ট কোনো কোম্পানিতে, সেক্ষেত্রে ওনারা সেই অভিযোগের একটা কপি সহ সংশ্লিষ্ট বিমা কোম্পানিকে চিঠি পাঠান, ক্ষেত্র বিশেষ তারা টেলিফোনে ফলো আপ করে। আচ্ছা, তো মূলত যে কমপ্লেনটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে এই বিমা মেয়াদপূর্তি দাবি। মেয়াদপূর্তি দাবি, আচ্ছা, বিমা দাবি পরিশোধ না, মেয়াদপূর্তি দাবি। মেয়াদপূর্তি দাবি পরিশোধ। তো মেয়াদপূর্তি দাবি পরিশোধের বিষয়টা আমরা সবাই কিন্তু ওয়াকিবহাল। জি, এইটা আমরা ইন্স্যুরেন্স সেক্টর যারা আছি তারাও যেরকম জানি, ইডরাও জানে যেন একটা কোম্পানি টাকা দিতে পারছে না, সেই অভিযোগটা করার পরে ওনারা হয়তো তাদেরকে ডাকেন, ডেকে তাদেরকে একটা সুনির্দিষ্ট গাইড মানে অ্যাকশন প্ল্যান দিতে বলেন। রিসেন্ট আমি পেপারে দেখলাম যে 6টা কোম্পানিকে ওনারা ডেকে বলছেন যে কিভাবে আপনার বিমা দাবি পরিশোধ করবেন, এটার একটা অ্যাকশন প্ল্যান দেন এবং একটা সার্টেন টাইম পিরিয়ড তারা দিয়ে দিচ্ছেন যে এর ভিতরে করতে হবে। সো এইটা তারা অ্যাডজাস্ট করেন, তাদের একটা সেল আছে, এটা করতে পারেন। যেহেতু মূলত দাবি পরিশোধটাই বড় কমপ্লেন, অন্যান্য কমপ্লেন এটা ছোটখাটো কমপ্লেন। আর দাবি পরিশোধ তো এটা গ্রাহকের টাকা, যে টাকা দেওয়া হয়েছে, এটা বিমা দাবি না। হ্যাঁ, এটা তাকে তো ফেরত দিতে হবে আপনার। এবং আমরা সাধারণত যে ধরনের বিমা ঝুঁকি নেই, সেই বিমা অঙ্কের সাথে আমরা আরো বোনাস আকারে কিছু টাকা ফেরত দেওয়ার কথা গ্রাহককে আকৃষ্ট করার জন্য। তো যার ফলে ওনারা এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। কিন্তু প্রবলেম হচ্ছে যাদের সক্ষমতা আছে তাদের নামে অভিযোগ কম। যেমন আমি অনেকটাই বলতে পারি যে প্রগতি লাইফ সম্পর্কে অভিযোগ ভেরি রেয়ার। আচ্ছা, যে ক্লেম দেই না আমরা, এই ধরনের কোনো অভিযোগ নাই। দুই একটা অভিযোগ আসতে পারে যে হয়তো দেরি হয়েছে বিভিন্ন কারণে, পেপার অনেক সময় আসে যে কালক্ষেপণ আর এজেন্টদের নিয়ে কিছু ইস্যু, অনেক সময় এজেন্টরা হয়তো টাকা মেরে দেয়, অনেক এজেন্টরা চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা এজেন্ট এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে গেল বা পেশাই চেঞ্জ করলো, যাওয়ার আগে হয়তো সে হয়তো গ্রাহকের কিছু টাকা নিয়ে এসে মেরে দিয়ে চলে গেল। এই ধরনের কমপ্লেন আসে, বাট এগুলো কম। এগুলো কোম্পানিগুলো ভালো কোম্পানি হলে তারা অ্যাডজাস্ট করে। কিন্তু এই যে আসল যা হাজার হাজার কমপ্লেনটা পাবেন আপনি, যে এই গ্রাহকের মেয়াদপূর্তির দাবিটা পরিশোধ করা হচ্ছে না। তো এই জায়গায় যদি এটা চেষ্টা করেন, বাট ওই যে একটা পথ যদি বের না করা যায় যে কিভাবে তাদেরকে পরিশোধ করা হবে, এবং পাশাপাশি আমি যেটা বললাম যে তাদেরকে যদি ইমিডিয়েটলি নতুন পলিসি বন্ধ করা না হয় তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে। আচ্ছা, ইডরাকে নজরদারি করে কারা? সরকার। ইডরা আসলে তো এটা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট বডি বলতে পারেন, একটা কর্তৃপক্ষ। তো যে ইন্ডিপেন্ডেন্ট বডি কারো না কারো অধীনে পরিচালিত, সেটা হয় মন্ত্রণালয়, যেমন মন্ত্রণালয়, এফআইডি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের আওতাভুক্ত। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন বলছেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন। আচ্ছা, এফআইডি যদি অর্থ মন্ত্রণালয়ের অধীনে, এফআইডি যদি একটু কড়া নজরদারি করে ইডরার উপর, তাহলে কি আসলে এটা কিছুটা ফলাফল? হ্যাঁ, অবশ্যই মন্ত্রণালয় তো একটা ভালো ভূমিকা রাখতে পারে নিঃসন্দেহে, কারণ তারা তো সরকারের একদম মেইন একটা পার্ট। ইডরাকে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করতে হয় মন্ত্রণালয়ের উপরে। যেমন আমি লোকবলের কথা বললাম, যে লোকবল কিন্তু মন্ত্রণালয় দিবে, ইডরা নিজের থেকে পাচ্ছে না। তো এখানে একটা ভালো ভূমিকা রাখতে পারে, এই দাবি পরিশোধের ব্যাপারগুলো দেখতে পারে, এবং কিভাবে কোম্পানিগুলোকে আরো মনিটরিং করা যায় সেই ব্যাপারেও মন্ত্রণালয় একটা ভূমিকা রাখতে পারে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট, এফআইডি যেটা বললেন, তারা কি বছরে একবার করেও ইডরার সাথে বসে কি না? তারা মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে বসে। তাহলে তো তাদের আসলে সাপোর্টটা রয়েছে, আরো বাড়াতে হবে, এটা বাড়াতে হবে আর কি। জি। আর আমি যেটা মনে করি সবচেয়ে বেশি সমস্যা হয়েছে বিগত সরকারের সময়ে রাজনৈতিক কারণে অনেক বেশি ইন্স্যুরেন্স কোম্পানি লাইসেন্স দেওয়া। হ্যাঁ, এই যে আপনি ইন্ডিয়ার তুলনা বললেন, ইন্ডিয়া এত বড় একটা দেশ বাংলাদেশের তুলনায়, তাদের অর্থনীতি বাংলাদেশে তো অনেক বড়, জনসংখ্যার সবচেয়ে আমি যতটুকু জানি এখন নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের থেকে 5-6 গুণ হবে মিনিমাম। কিন্তু সেখানে সর্বমোট বিমা কোম্পানির সংখ্যা হচ্ছে 52টা। আচ্ছা, পক্ষান্তরে আমরা বাংলাদেশে বিমা কোম্পানির সংখ্যা 82টা। এই কোম্পানিগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে। আচ্ছা, এখানে কোনো ফিজিবিলিটি স্টাডি পাবেন না যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি করতে গেলে আদৌ সেখানে চলবে কি চলবে না, সেগুলো করা হয় নাই। সেই কোম্পানিগুলো পরিচালনা করার জন্য দক্ষ জনশক্তি প্রফেশনালস আছে কিনা সেটা নাই।
আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই যে বাংলাদেশে বিমা কোম্পানি এমডি বা সিইও হওয়ার জন্য একটা গভর্নমেন্ট সেট ক্রাইটেরিয়া আছে। প্রায় 10টা কোম্পানির কথা আমি বলতে পারবো যাদেরকে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে এমডি হওয়ার মতো লোক বাংলাদেশে নেই। আচ্ছা, বোঝা গেছে যে আসলে ক্রাইটেরিয়া মানে যোগ্যতা না থাকা সত্ত্বেও ওই পদে বসানো হয়েছে। আচ্ছা, এখন আমার বিষয় হচ্ছে, আপনি জানেন যে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে, ব্যাংকিং খাতে গত 15 বছরে যা হয়েছে, বাংলাদেশ ব্যাংক রয়েছে নজরদারি করার জন্য, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকখানি চেষ্টাও করেছে, অনেকখানি অগ্রগতি হয়েছে। বিমা খাতের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট যেটা বলছেন, তারা কি সেই হারে চেষ্টা করছে কিনা? এইটা তো আসলে এফআইডি করবে, বাট এফআইডি এর সহযোগিতা দিয়ে করতে হবে ইডরাকে। আচ্ছা, তো আমার কাছে সেরকম দৃশ্যমান কিন্তু নেই যে এখান থেকে টাকা পয়সাগুলো যেভাবে লুটপাট হয়েছে কয়েকটা কোম্পানির, সেগুলাকে উদ্ধারের জন্য আমি কিন্তু দৃশ্যমান কোনো দেখছি না। এটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি দেখছি না, আমাদের যে ইডরা সেখান থেকেও নাই, আমাদের যে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন একটা আছে, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, যে ইন্স্যুরেন্স যাদের মালিক পক্ষের একটা সংগঠন, সেখানে এমনিরাও আমরা থাকতে পারি। তাদেরও আমি মনে করি যে যেভাবে জোরালো আওয়াজ তোলা দরকার, আমরা সেটাও হয়তো সেই পরিমাণ ভূমিকা রাখতে পারছি, কারণ তারা তো ভুক্তভোগী না। অ্যাকচুয়ালি ভুক্তভোগী কিন্তু আসলে গ্রাহক লেভেলে, যে গ্রাহক লেভেলে আমার সেটা দেখার দায়িত্ব মূলত রাইট। মূলত এক্ষেত্রে তাহলে আমরা প্রথম যেটা শুরু করেছিলাম যে আস্থা ফেরানো যায় কিভাবে, যখন গ্রাহকের টাকা ফেরত পাবে, যখন বিমা দাবি বলতে আপনি যে দুইটি বলেছেন, একটি হচ্ছে বিমা দাবি আর একটা মেয়াদ পূর্তি দাবি, এই দুইটা দাবি যখন পরিশোধ করবে তখনই তো আস্থা অটোমেটিক্যালি ফিরে পাবে, তখন বিমা খাতের আসলে কিছুটা ফ্লারিশ করতে পারে। কিন্তু বিমার প্রয়োজনীয়তা কতটুকু সেটা কি আসলে গ্রাহকরা জানে না? ঠিক সেইভাবে সংক্ষেপে বলতেন। বিমার প্রয়োজনীয়তা উপকারিতা কি আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানে না। তাদেরকে যেভাবে বিশেষত জীবন বীমা পলিসি করানো হয়, এজেন্টরা গিয়ে তাদেরকে বলে করায়। একটা বড় অংশে আমরা অভিযোগ পাই যে এই এজেন্টরা সঠিকভাবে তাদের সামনে উপস্থাপনা করে না। জি, সংক্ষেপে যদি বলতে যে আসলে বিমার প্রয়োজনীয়তা অপরিহার্য কিনা, কোন কোন ক্ষেত্রে? অবশ্যই জীবনের একটা মানুষের প্রতিটা ক্ষেত্রে ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে। আমি একটা কথা বলি, লাইফের বানান হচ্ছে LIFE, মাঝখানে IF আছে, ইফ। মানুষের জীবনে যথেষ্ট ইফ আছে, জি জি, তাহলে ই পূরণ করে, ইফ পূরণ করতে হবে যথেষ্ট বিমার মাধ্যমে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের বিমা খাত পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।